Hello everyone, welcome to Lifelogist. আমি বিথি and আজকে আমরা পড়ব ক্লাস 11 এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো সেল সাইকেল, সেল ডিভিশন, কোষ চক্র আর কোষ বিভাজন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, তার জন্য এখানে খুব অ্যাটেনশন দিয়ে শোনো। ফার্স্টে যেটা সেল সাইকেল কি আর সেল ডিভিশনটা আমরা একটু পরে আসছি, প্রথমে আমরা পড়ব সেল সাইকেল। তো কি সেল সাইকেল? আমরা যদি হিউম্যানের ক্ষেত্রে ভাবি, চাইল্ডহুড থেকে ওল্ড এজ পর্যন্ত আমাদের জীবনে অনেকগুলো স্টেজেস হয়, প্রচুর ঘটনা ঘটে। ঠিক সেলের জীবনেও সেই একই রকম হয়, অনেকগুলো ফেজেসের মধ্যে দিয়ে সেল কি করে, গ্রো করে, আর তারপর আলটিমেটলি সেল ডিভিশন হয়, যেখানে একটা মাতৃকোষ থেকে কি হয়, দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, দুই বা তার বেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে সেল সাইকেল কি? A series of events that take place between two successive cell divisions. ঠিক আছে, চলো সেল সাইকেলে এবার কিভাবে হয় দেখি। দুটো ফেজেস হয় সেল সাইকেলে। ফার্স্ট হলো ইন্টারফেজ আর হলো এম ফেজ, যাকে আমরা মাইটোসিসও বলি। কি ইন্টারফেজ? দেখো, আসলে সেল কিন্তু যে ডিভাইড করে না, সেটা কিন্তু এম ফেজ বা মাইটোসিস ফেজে করে। আর ইন্টারফেজটা হলো প্রিপারেশন টাইম, যেখানে সেল কি করে, নিজেকে তৈরি করে যে আচ্ছা আমার এক্সাম আসছে, এবার আমাকে প্রিপেয়ার হতে হবে, তাই না? সেল কোথায় প্রিপেয়ার হয়? এই ইন্টারফেজ। সেল সাইকেলের সব থেকে লংগেস্ট ফেজ হলো এই ইন্টারফেজ, সব থেকে লংগেস্ট। ঠিক যেরকম তুমি এটাকে যদি একটা এক্সাম্পল দিয়ে ভাবি, আমরা যখন মাকে বলি মা আমাদের একটা ডিশ বানিয়ে দাও, কিছু আমরা একটা রান্না করে দাও, মা তো সাথে সাথে সেটা করতে পারে না। মাকে কি করতে হবে? বাজারে যেতে হবে, ভেজিটেবলস কিনতে হবে, বাড়ি আসতে হবে, সেগুলোকে কাটতে হবে, মশলা করতে হবে। সো অনেকটা প্রিপারেশন টাইম দরকার একটা ডিশকে রান্না করার জন্য। তো আমরা যদি রান্নার কাজটা ভাবি সেলের হয় এম ফেজ বা মাইটোসিস ফেজে, তাহলে সেই যে বাকি প্রিপারেশন টাইমটা সেটা হয় ইন্টারফেজ। ঠিক আছে, চলো আগে ফার্স্ট আমরা ইন্টারফেসটা দেখিয়ে দিই। ইন্টারফেস আবার তিনটে ফেজ আছে, দেখো G1, S, G2। এই G1 কি? G1 হলো গ্যাপ 1, S হলো সিনথেসিস, আর G2 হলো গ্যাপ 2। ফার্স্ট আমরা চলে আসে G1 এ। G1 এ কি হচ্ছে, এটাকে আমরা গ্রোথ ফেজও বলি। G1 এ কি হয়? সেল গ্রোথ শুরু হয়, এখানে সেল একটু একটু করে কি করে, সাইজে বাড়তে শুরু করে। তাহলে ফার্স্টে কি হচ্ছে পয়েন্ট, সাইজ ইনক্রিজ হচ্ছে সেলের। ঠিক আছে, সাইজ বাড়তে থাকছে। আমাদের এই যে সিনথেসিস ফেজ না, এখানে হলো ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, তার জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার, এনজাইম, কি কি এনজাইম, যেরকম ধরো লাইগেজ, ডিএনএ পলিমারেজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ডিএনএ লাইগেজ, হেলিকেজ, এরকম এনজাইমগুলো আমাদের এখানে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এনজাইম যেগুলো আমাদের সিনথেসিস ফেজে লাগবে, সেগুলো আমরা এখানে তৈরি করছি। আর কি হচ্ছে, আরএনএ, কিছু প্রোটিন, কারণ ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য আমরা পরে পড়বো, আমাদের পরে ভিডিও আসবে, সেখানে আমরা রেপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদের সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, না হলে কিন্তু সেসব ভিডিও তোমরা মিস করে যাবে। তাহলে দেখো, এই ডিএনএ যেটা, ডিএনএ যে আমরা সিনথেসিস হওয়ার জন্য না আরএনএ প্রাইমার লাগে, সেটা কোথায় তৈরি হবে? এই G1 আরএনএ আর কিছু প্রোটিন। প্রোটিনের মধ্যে কিরকম হতে পারে? এসএসবি প্রোটিন, যেটা কিনা ডিএনএ সিনথেসিসে লাগে, এগুলো এখানে তৈরি হবে। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি কোথায়, এস ফেজে। আমরা এখানে G0টা লিখেছি, এটা নিয়ে আমরা পরে কথা বলছি। চলো, একটা সেল এখানে আছে, সে ঠিক করেছে যে আমরা একটা সেল সাইকেলের মধ্যে দিয়ে যাব। তো চলো এবার আমরা এস ফেজে চলে এসেছি। এস মানে হলো সিনথেসিস ফেজ। কি সিনথেসিস করবে? ডিএনএ সিনথেসিস করবে, আমরা আগেই পড়ে ফেলেছি সেটা। কিন্তু আর একটা জিনিস খুব মন দিয়ে শোনো, ডিএনএ এখানে ডুপ্লিকেশন হয়, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ, ডিএনএ যে অ্যামাউন্টটা থাকছে সেটা কি করছে, ডাবল হচ্ছে, কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না ক্রোমোজোম নাম্বার। এটা যদি আমরা একটু ভালো করে বুঝিয়ে, একটু সহজ করে, আমরা যখন ট্রাভেলিংয়ে যাই, মা কি বলে, তুমি তোমার শুধু দুটো লাগেজ নেবে, তার বেশি তুমি লাগেজ নেবে। কিন্তু আমাদের তো পুরো ওয়ার্ড্রব ভর্তি যত জামা কাপড় আছে সব চাই, কারণ ওখানে নানা রকমের ছবি তুলতে হবে, প্রত্যেকটা জামা আলাদা হতে হবে, তার সাথে আবার অ্যাক্সেসরিজ দরকার হয়। আমরা কি করি,
জিনিসপত্র নিয়ে আমরা ওর মধ্যে ভরে তারপর যাই। সেখানে কি হয়, লাগেজটা কিন্তু সংখ্যায় বাড়ছে না, কিন্তু অ্যামাউন্টটা যেটা সেটা বেড়ে যাচ্ছে। এখানেও তাই হয় যে ক্রোমোজোম থাকছে, ক্রোমোজোমের নাম্বার কোনোভাবেই চেঞ্জ হয় না, সেটা আমরা লিখি তাহলে নো চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার। ক্রোমোজোমটা আমরা শর্টে লিখলাম নো চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার। তার ফলে কি হচ্ছে, ডিএনএ যেটা হচ্ছে কি হচ্ছে, বাড়ছে, মানে ডাবল হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে। আর একটা জিনিস খুব মন দিয়ে মাথায় রাখবে, একমাত্র পুরো সেল সাইকেল, সেলের একটা সারা জীবনের মধ্যে একমাত্র এস ফেজ, সিনথেসিস ফেজেই কিন্তু একমাত্র কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, আর কোনো ফেজে হয় না। তো এটা মাথায় রাখবে। তারপরে চলে আসি আমরা কোথায়, G2 ফেজ। G2 ফেজে কি রকম না, যদি তোমাদের সেলের আসলে এক্সাম টাইম কোথায়, মাইটোসিস ইন ফেজে, ওখানে সেলের ডিভিশন হবে, এক্সাম হবে, ঠিক তার ঠিক তোমাদের ধরো পরীক্ষা যখন হয় তখন তার 15 দিন আগে তোমরা ভীষণ ক্রুশিয়াল টাইম, তোমরা খুব পড়াশোনা করো, একদম ফাইনাল প্রিপারেশন নাও, ঠিক সেরকম হয় G2 তে। কি হয়, এখানে সেল প্রচন্ড গ্রো করতে থাকে, সেল ভলিউম না অনেক বাড়তে থাকে। দেখো সেল ভলিউম অনেক বাড়ছে এখানে। এখানে কি হয়, সমস্ত অর্গানেলস, সেলের অর্গানেলস গুলো না ডুপ্লিকেশন হয়, মানে হলো সেলের সমস্ত অর্গানেল গুলো সেগুলো ডাবল হয়ে যায়। কেন ডাবল হয়ে যায়, এটা যদি আমরা ভাবি, আমাদের বাবা মা কি করে, তার সমস্ত সম্পত্তি, সমস্ত প্রপার্টি যা কিছু আছে তার বাচ্চাদের মধ্যে একদম ইকুয়ালি ডিভাইড করে দেয়, তাই তো, তার ছেলে মেয়েদের মধ্যে। তার কাছে ধরো একটা গাড়ি আছে, সে কি করে ইকুয়ালি ডিভাইড করবে, কে চড়বে গাড়িটা, তার জন্য কি হতে হবে, তাকে দুটো গাড়ি হতে হবে, তবে না সে ইকুয়ালি ডিভাইড করবে। ঠিক একই রকম সেলের যে অর্গানেলস গুলো আছে, তার যে পরবর্তীকালে যে অপত্য কোষ বা ডটার সেলস গুলো তৈরি হবে, তাদের সবার মধ্যে ইকুয়ালি ডিভাইড হতে হবে। তার জন্য সে কি করবে, অর্গানেলস গুলোকেও ডিভাইড করে কি করবে, ডাবল করে দেবে। সেন্ট্রিওল, সেন্ট্রিওল কি হবে, দুটো হয়ে যাবে, দুটো সেন্ট্রিওল হয়ে যাবে, হয়ে গিয়ে ফাইনালি ওরা কোথায় যাবে, মাইটোসিস। মাইটোসিস নিয়ে আমরা পরবর্তীকালে আরেকটা ভিডিও বানাবো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, যাতে ভিডিওটা কোনোভাবেই মিস না হয়ে যায়। সেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, কি হয় আসলে এই মাইটোসিস, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এখানে। তার জন্য তোমাদের এখানে ফলো করতে হবে, আমাদেরকে নোটিফিকেশন বেলটা রেখে দিতে হবে, যাতে কোনো ভিডিও এলে তোমরা সাথে সাথে নোটিফাইড হও। তাহলে মাইটোসিসই হচ্ছে কি, এই সমস্ত সেল ফাইনালি প্রিপেয়ার হয়ে গেল, এবং আরো যে সমস্ত আরএনএ অ্যান্ড প্রোটিন রিকোয়ার্ড আছে, লাস্ট মোমেন্টে হয় না, আমাদের বাড়িতে কি থাকে, কোনো একটা রান্না করার সময় লাস্টে কি দেখি, যে কোনো একটা মশলা নেই, আমরা দোকানে ছুটে যাই কেনার জন্য, ঠিক একই রকম সেলের মধ্যে লাস্ট মোমেন্টে দেখে, আচ্ছা এখানে কি আমার এই প্রোটিন দরকার, এই আরএনএ দরকার, আরো অনেক কিছু দরকার, সেগুলো লাস্ট মোমেন্টে সব জোগাড় করে কোথায়, G2 তে। ঠিক আছে, এইবারে আমরা মাইটোসিস নিয়ে তো পরে বলছি, এখানটা আমরা রাখলাম, বা এবার আমরা G0 নিয়ে একটু কথা বলি। কি হয় এই G0 তে, G0 কে বলা হয় কি, কোয়েশন স্টেজ বা ইনঅ্যাক্টিভ স্টেজ। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, ইন্টারফেজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আর সবথেকে লংগেস্ট যেটা হচ্ছে, সেটা হলো G1, কারণ G1 এর মধ্যে সেল কি করে, প্রিপেয়ারও করছে আর অনেকক্ষণ থাকে G1 এর মধ্যে, তাই এটা হলো সবথেকে লংগেস্ট কার মধ্যে, ইন্টারফেজের মধ্যে। আর ইন্টারফেজ নিজেই হলো সবথেকে লংগেস্ট কার মধ্যে, ইয়েস, সেল সাইকেলের মধ্যে। এবারে G0 তে ছিলাম আমরা। দেখো G0 তে কি হয়, যখন আমরা ধরো তোমরা 12 এর এক্সাম দিয়ে দিয়েছো, কিছু জন ডিসাইড করবে না আমরা অনেক পড়াশোনা করে ফেলেছি, আর সারা জীবনে আর পড়বো না, কোনো দিনও পড়বে না, তাহলে কি হয়, তারা রেস্টিং ফেজে চলে যাচ্ছে। G0 তেও সেই সেল তাই, একটা সেল যখন সেল সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে G1 এ এসে তার কাছে দুটো রাস্তা খোলা থাকে, সে ফার্দার এখান থেকে প্রসিড করবে, নাকি সে G0 তে এখানে ঢুকবে। ঠিক আছে, G0 তে যখন সে এলো, সে দুভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে, দুভাবে, একটা হলো কি টেম্পোরারি, আর একটা হলো পার্মানেন্ট। পার্মানেন্ট কারা আসে, যেমন ধরো আমাদের হার্ট সেলস,
নার্ভ সেলস তারা কি করে পার্মানেন্টলি G0 তে এসে যায়, কিন্তু একবার ম্যাচুরিটি আসার পর, বিফোর ম্যাচুরিটি নয়, কিন্তু একবার ম্যাচুরিটি এলো তারা ওয়েল ডিফারেন্সিয়েটেড, তারা জানে তারা কোন সেল, তাদের কি ফাংশন, তাদের মেটাবলিক অ্যাক্টিভিটি সব জেনে তারা পার্মানেন্টলি রেস্টিং স্টেজে চলে গেল, আর ফার্দার ডিভাইড করবে না, আর না ডিভাইড করার প্রিপারেশন নেবে, কিছু করবে না, কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে, রেস্ট করবে। ঠিক আছে, আর একটা হলো কি টেম্পোরারি। টেম্পোরারি মানে ধরো কিছু বাচ্চা কি করলো, আচ্ছা পরীক্ষা হয়ে গেছে, 1 মাস আমি থাকলাম রেস্ট করবো, তারপর আবার পড়াশোনা শুরু করবো, বা যখন ঘর থেকে খুব বকবে এই এতদিন কেন বসে আছিস ঘরেতে, তারপরে যখন চাপে পড়ে পড়াশোনা শুরু করবো, ঠিক সেইটাই হলো টেম্পোরারি স্টেজ। কারা থাকে এখানে, একটা এক্সাম্পল ধরো লিভার সেলস, এরা কি করে, এদের ডিভাইড হতে অনেক সময় লাগে, এরা কি করে টেম্পোরারি G0 তে এলো, ফার্দার যখন আমাদের লিভারে কোনো প্রবলেম হলো বা সেলেতে হয়তো কোনো কোষ হয়তো ড্যামেজ হয়ে গেছে, তাকে রিপেয়ার করতে হবে বা রিপ্লেস করতে হবে, তখন গিয়ে কি হবে, এই লিভার সেল দে ক্যান বি কল ব্যাক টু দ্য অ্যাকচুয়াল সেল সাইকেল। ঠিক আছে, তারা আবার পুনরায় সেল সাইকেলে আবার তাদেরকে ডাকা হয়, বলে চলো অনেক হয়ে গেছে রেস্ট, তোমরা আবার সেল সাইকেলে এসো, কারণ তোমাদের এবার কাজ আছে। আর আমরা ওখানে পার্মানেন্টে তাহলে এখানে এক্সাম্পল কি দিলাম, একটা হলো হার্ট সেল, ঠিক আছে, আর হলো নার্ভ সেলস, ব্রেন সেলস হতে পারে। তাহলে আমরা এখানটা বুঝলাম সেল সাইকেল, ইন্টারফেজ, এম ফেজ, ইন্টারফেজে আমরা প্রিপারেশন করছি, একে অনেকে রেস্টিং ফেজও বলা হয়, কিন্তু সেল অ্যাকচুয়ালি রেস্ট করে না, এখানে দেখতে পাচ্ছ কত প্রচুর কাজকর্ম করছে সেল এখানে। তারপর রেস্টিং ফেজে 3টে হচ্ছে স্টেজ, G1, S, G2, আর এখানের মধ্যে এসটা খুব ইম্পর্টেন্ট, এস এর মধ্যে কি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, আর এইখানে যখন G1 থাকছে, G1 এর সেল এসে দুটো রাস্তা তার কাছে খোলা থাকে, সে G0 তে যেতে পারে কিংবা ফার্দার এখানে প্রসিড করতে পারে। ঠিক আছে, এরপর আমরা কথা বলবো চেক পয়েন্ট নিয়ে। এবার আমরা কথা বলবো এই চেক পয়েন্টগুলো। চেক পয়েন্টগুলো কি, আমরা যখন কোনো বর্ডার ক্রস করি, আচ্ছা ঠিক আছে বর্ডার অনেক দূরে হয়ে যাচ্ছে, চলো আমরা মেট্রো ক্রস করছি, ঠিক আছে মেট্রো করে ট্রাভেল করছি, কোথা থেকে একটা যাচ্ছি, আমরা টোকেন নিয়েছি, গেটে এরকম করে লাগাচ্ছি, যদি ঠিকঠাক না থাকে ওই টোকেনটা, তাহলে কি গেট খোলে? খোলে না, কখনোই খোলে না। ঠিক সেরকম সেল সাইকেলের মধ্যে না কিছু এরকম চেক পয়েন্ট আছে, যারা কি করে চেকিং করে সেল, যে সব কিছু ঠিকঠাক আছে কি নেই। ফার্স্টে দেখো, ফার্স্টে কোথায় চেক পয়েন্ট হচ্ছে, in between the G1 and S, এইটা এখানে এই G1 আর S এর মাঝে একটা চেক পয়েন্টে দেখছে, কি দেখছে এখানে সেলের চেকিং কি হচ্ছে, আমরা কি জানি S বা সিনথেসিস ফেজে কি হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, তাই তো, ডিএনএ অ্যামাউন্ট ডাবল হবে। এই ডিএনএ গুলো সেলের মধ্যে ঠিকঠাক ইনট্যাক্ট হয়ে আছে কিনা এই জিনিসটা চেকিং হয় কোথায়, G1 আর S এর মাঝে এই চেক পয়েন্টে। যদি ঠিকঠাক ইনট্যাক্ট ভাবে না হয়, সেলকে কিন্তু কখনোই সিনথেসিস ফেজে যেতে দেওয়া যাবে না, কারণ যদি ওখানে যেতে দেওয়া হয় তাহলে রেপ্লিকেশন ভুল হবে, আর সেখান থেকে নানা রকমের জেনেটিক ডিজিজ আসবে পরবর্তীকালে। তাই জন্য এখানে ভালো করে ওটা চেক করা হয়। আর কি চেক করা হয়, সেল হেলদি পজিশনে আছে কিনা। সেলকে হেলদি হওয়ার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস গুলো ঠিকঠাক আছে কিনা, পেয়েছে কিনা, যেমন হলো কি নিউট্রিয়েন্টস, ভিটামিন সি, ওয়াটার, তারপর বিভিন্ন মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট গুলো, এগুলো ঠিকঠাক করে পেয়েছে কিনা, সেল হেলদি পজিশনে সুস্থ একটা সেল আছে কিনা সেটা দেখা হয় G1 S এ, কারণ সুস্থ না হলে সেল কিন্তু পরবর্তীকালে এত বড় একটা এক্সাম দিতে পারবে না। তারপরে দেখো পরে চেক পয়েন্ট কোথায় হচ্ছে, G2 শেষ হলো, এখানে মাইটোসিস শুরু হবে, তার ঠিক মাঝে হলো পরবর্তী চেক পয়েন্ট। এখানে কি চেক করবে সেল, এখানে এসএম ডিএনএ সিনথেসিস হয়ে গেছে, রেপ্লিকেশন হয়ে গেছে, এবার এখানে আমার সেলের দায়িত্ব হলো এই চেক পয়েন্টে যে রেপ্লিকেশনটা ঠিকঠাক হলো কিনা। যদি কোনো ডিএনএ ড্যামেজ থাকে তাহলে কিন্তু তাকে ওখানে অ্যারেস্ট করা হবে, ব্লক করা হবে, যে তুমি আর আগে যাবে না, তোমার সেল ডিভিশন হবে না। ঠিক আছে, তাহলে সেল ঠিকঠাক ওখানে আছে কিনা সেটা তো দেখাই হবে, কারণ সেলের ভলিউমটা ঠিক রাখা দরকার। সেলের ভলিউম যদি ঠিক না থাকে তাহলে মাইটোসিসে গিয়েও ফার্দার ডিভিশন করতে পারবে না ঠিক করে। সেলের ভলিউম ঠিক আছে কিনা দেখতে হবে, সেলের মধ্যে সমস্ত অর্গানেলসগুলো, আমি বলেছি এখানে ভাগ করার জন্য যে অর্গানেলসগুলো কি হয় ডাবল হয়, সেগুলো হয়েছে কিনা দেখবে।
আর সেলের মধ্যে সমস্ত আরএনএ প্রোটিন যা যা মেটেরিয়ালস দরকার রিকোয়ারমেন্ট আছে মাইটোসিসের ভাঙার জন্য ডিভিশন হওয়ার জন্য সেগুলো চেকিং দেখবে। আর মেনলি যেটা দেখবে সেল এখানে সমস্ত যে ডিএনএ গুলো আছে রেপ্লিকেটেড যে রেপ্লিকেটেড ডিএনএ সেগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা রেপ্লিকেশন এটা কিন্তু দেখবে। হলো আরেকটা আছে লাস্ট চেক পয়েন্ট, সেটা আমরা মাইটোসিসে গেলে আর একটু ভালো করে বুঝতে পারবো, সেটা আমাদের পরবর্তী ভিডিওতে আসছে, ঠিক আছে। কিন্তু এখন এটুকু জেনে নাও মাইটোসিসের অনেকগুলো ফেজেস আছে, ঠিক আছে। তার মধ্যে একটা আছে মেটাফেজ আর একটা আছে অ্যানাফেজ। আমি যদি এখানে এম লিখি মেটাফেজকে আর এ লিখি যদি অ্যানাফেজকে, তার ঠিক মাঝে হয় একটা চেকিং। কি চেকিং হয় এখানে না পরের ভিডিওতে গেলে আর একটু বেটার বুঝবে, কিন্তু এখন বুঝে নাও মেটাফেজে কি হয়। এই যে আমরা একটা ক্রোমোজোম এখানে ড্র করি, এই ক্রোমোজোমের ক্রোম্যাটিড, ঠিক আছে, এই হলো আমার সিস্টার ক্রোম্যাটিড, এই যে এই দুটো হলো আমার সিস্টার ক্রোম্যাটিড। মাঝে কি দিয়ে এখানে আটকে আছে সেন্ট্রোমিয়ার দিয়ে। সেন্ট্রোমিয়ারের পাশে কি আছে সিডি হয়, আমরা দেখেছি গানের সিডি, এরকম সিডির মতো দেখতে কিছু প্রোটিন কমপ্লেক্স আছে। এই জায়গাটাকে কি বলা হয় কার্নিটোকোর। কার্নিটোকোর দিয়ে এম ফেজে কি হয় স্পিন্ডল ফাইবার বা বেল তন্তু কি হয় আটকায়, এরকম থ্রেড লাইক স্ট্রাকচার সুতোর মতো দেখতে হয়, কার্নিটোকোরের সাথে এভাবে আটকায়। তো এই অ্যাটাচমেন্টটা ঠিক হলো কি হলো না সেটা কে চেক করবে, এই স্পিন্ডল চেক পয়েন্ট। এই চেক পয়েন্টটার নাম কি স্পিন্ডল চেক পয়েন্ট। আমি লিখে দিই এখানে স্পিন্ডল চেক পয়েন্ট, ঠিক আছে, এটাও চেক করবে। আর একটা কি চেক করবে এই অ্যানাফেজে গিয়ে না আমরা দেখবো এই যে সিস্টার ক্রোম্যাটিড যেটা দেখছো এই অনেক দূরে চলে যায়। এই দূরে যখন যাচ্ছে এই দূরে যাওয়ার প্রসেসটা ঠিকঠাক হওয়া খুব দরকার, কারণ এই দূরে যাওয়ার সময় সিস্টার ক্রোম্যাটিড এখান থেকে অ্যাকচুয়ালি ব্রেক করে এদিকে একটা সেন্ট্রোমিয়ারের পার্ট চলে যায়, এদিকে পার্ট চলে যায়, এগুলো আমরা পরে আবার দেখবো পরের ভিডিওতে আর একটু ভালো করে। এখানে দেখবো অনেকটা দূরে চলে যায়। এই দূরে যাওয়ার প্রসেসটা যদি ঠিকঠাক না হয় তাহলে কি হয় একটা সেলের মধ্যে ক্রোমোজোমের সংখ্যার একটা অ্যাবনর্মালিটি এসে যায়, সেখান থেকে কি হয় জেনেটিক ডিজিজেস। তো এই সেপারেশনটা ঠিকঠাক হওয়া খুব দরকার। এই ফাইনাল চেকিংটা কি করে এই স্পিন্ডল চেক পয়েন্ট। এটা তোমাদের যতটুকু এক্সাম স্কুলের এক্সামের জন্য এটুকু ঠিক আছে, কিন্তু যারা নিটের জন্য পড়াশোনা করছো তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু কিছু কিছু জায়গা খুব ভালো করে পড়তে হবে ফর নিট এক্সামিনেশন। তার মধ্যে একটা হলো এই চেক পয়েন্ট। চেক পয়েন্টে কি থাকে কিছু প্রোটিনস থাকে, যারা পজিটিভ ফিডব্যাক নেয়। পজিটিভ ফিডব্যাক মানে কি আমরা এখানে চেক পয়েন্টে চেকিং হলে সেলের সবকিছু কি বলবো হ্যাঁ একদম সবকিছু ওকে আছে ঠিক আছে সেল এবার ফার্দার এগোতে পারে, তখন তাকে কি করবে সিডিকে বলে একটা তোমার এনজাইম আছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বলে এনজাইম। কি এনজাইম আমি এখানে লিখছি সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বলে এনজাইমটা। সাইক্লিন ডিপেন্ডেন্ট মানে নাম থেকেই বুঝতে পারছো সাইক্লিন নামে একটা প্রোটিন থাকে যে কি করে ওকে অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশন এভাবে করে। এই প্রসিডিওরগুলো ঠিকঠাক করে একটু পড়তে হবে ডিটেলসে গিয়ে। সে কি করে আমাদের এই পজিটিভ ফিডব্যাক যখন দেখে সবকিছু সেল ওকে আছে তখন ওকে নিয়ে যায় সেল সাইকেলের বাইরে। কিন্তু যদি সেলের মধ্যে সবকিছু ঠিক না থাকে তখন কি করবে আমরা তো জানি সেলকে বলে দিল না তুমি যাবে না, যেমন মেট্রোর গেটে হয় কিছুতেই তোমাকে গেট খুলবে না, তখন কি হবে ওখান থেকে পুলিশ এসে তোমাকে ধরবে কেন তোমার টোকেন ঠিক নেই। ঠিক একই রকম ভাবে এখানেও কিছু প্রোটিন থাকে লাইক আরবি প্রোটিন P21 P53 বলে কিছু জিন থাকে, ঠিক আছে। P53 জিন খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরা কি করে কাজ করে সেলকে অ্যারেস্ট করা হলো, সেলকে যদি রিপেয়ার করা যায় তাহলে রিপেয়ার করবে, যদি রিপেয়ার না করা যায় তাহলে কি হবে অ্যাপোপ্টোসিস হবে, ঠিক আছে। অ্যাপোপ্টোসিস মানে সেলকে মেরে ফেলে। তো এইখানে প্রসিডিওরগুলো একটু কিন্তু আমাদের নিটের জন্য ভালো করে পড়তে হবে। তাদের জন্য আমাদের অফলাইন ক্লাসেস আছে, কেউ যদি চাও আমাদের অফলাইন ক্লাসেসে যোগদান করতে পারো। এবারে আমাদের মোটামুটি এইটুকু আমাদের এক্সামের জন্য সেল সাইকেলের জন্য পড়লে এনাফ। এরপরে আমরা সেল ডিভিশন দেখবো, সেল ডিভিশনে যে মাইটোসিস হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে ভালো করে মাইটোসিসের স্টেজগুলো দেখব, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিও সংক্রান্ত সমস্ত তোমার যে লিঙ্কের নিচে ডেসক্রিপশন বক্সে নোটস দিয়ে দেওয়া হবে।
কোনো চিন্তা করার কারণ নেই, খুব মন দিয়ে পড়াশোনা করো আর এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো। থ্যাংক ইউ।